হ্যাঁ, রানী, আমার রাজ্যের মহারানী, যেখানে তোমার হুকুমে সবাই চলবে। তুমি যা বলবে তাই হবে, যা চাইবে তাই পাবে। বলো, হবে তুমি আমার রানী? নূর একটু ভেবে বলল, যত খুশি তত চকলেট পাবো তো। আদিত্য এবার আর হাসি আটকাতে পারল না, নিজের ঠোঁট কামড়ে হেসে দিল। কতটা নিষ্পাপ ও, সবকিছু ছেড়ে চকলেটের কথা ভাবছে। আদিত্য বলে উঠল, হ্যাঁ পাবে, আমি তোমার জন্য একটা চকলেটের ঘরই বানিয়ে দিব, তাহলে হবে? কি মজা! ঠিক আছে, আমি যাব তোমার সাথে। আদিত্য খুশি হয়ে বলল, ঠিক আছে, আমি তোমার জন্য লাল টুকটুকে একটা শাড়ি এনেছি, তুমি সেটা পরে মিষ্টি করে বউ সাজবে, কেমন? তারপর তুমি আমার বউ হয়ে আমার সাথে যাবে। নূর আবারও উঠে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে ঘুরে ঘুরে নেচে বলল, ওয়াও, আমি বউ সাজবো, বউ সাজবো। আদিত্য মুগ্ধ নয়নে নূরের হাসি মুখটা দেখছে। দুপুরের খাবার শেষে সবাই বসার রুমে এসে বসলো। নূরের মা আর নীলা নূরকে বউ সাজাতে গেছে। আদিত্যের একটাই কথা, সে আজই বিয়ে করবে। শফিক সাহেব প্রথমে মানা করলেও আদিত্যের জেদের কাছে হেরে যায়। অগত্যা কাজী সাহেবকে ডেকে আনেন। দুই একজন ময়মুরব্বীকে ডেকে এনে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। আদিত্য আসার সময় নূরের জন্য সবকিছু কিনে এনেছিল, আর বিহানের চাপাচাপিতে আদিত্য নিজেও একটা সাদা পাঞ্জাবি পরে নেয়। 20 মিনিট পরে নাজমা বেগম আর নীলা নূরকে নিয়ে আসে। নূরের দিকে তাকিয়ে আদিত্যের হার্টবিট যেন বন্ধ হয়ে যায়। আদিত্য যতটা ভেবেছিল তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দর লাগছে নূরকে। শুধু সুন্দর বললেও কম হবে, কোনো ভাষা দিয়ে এই সৌন্দর্যের প্রশংসা করাও দুর্বোধ্য। এ যে অলৌকিক সৌন্দর্য, যেন স্বপ্ন রাজ্যের কোনো রাজকুমারী। আদিত্যের নিজের চোখের উপরই ভয় লাগছে, ওর নিজেরই নজর না লেগে যায়। নূর ওর বাবার সামনে গিয়ে ঘুরে ঘুরে দেখিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, দেখো বাবা, আমি বউ সেজেছি, কেমন লাগছে আমাকে? শফিক সাহেব মেয়ের দিকে ছলছল চোখে তাকিয়ে রইল। তার মেয়েটা সত্যিই আজ অন্যের বাড়ি চলে যাবে, ভাবতেই বুক ফেটে যাচ্ছে। শফিক সাহেব নূরের মাথার একপাশে হাত রেখে বলল, আমার মামুনিটা তো দুনিয়ার সবচেয়ে সুন্দর মেয়ে, আজ তোমাকে একদম পুতুলের মতো লাগছে। নূর খিলখিল করে হেসে উঠল। কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। নূরকে কবুল বলতে বলে নূর প্রথমে বুঝলো না, পরে ওর মা বুঝিয়ে বললে তখন হাসি মুখে ফটাফট কবুল বলে ফেলল। তারপর আদিত্যও কবুল বলল। বিয়ে পড়ানো শেষে সবাই মোনাজাত করলো। একটু পরে নূরের মা নূরকে আবার রুমে নিয়ে এলো। তারপর নূরের মাথায় হাত বুলিয়ে নরম সুরে বলল, দেখ নুরিমা, আজ তোমার বিয়ে হয়ে গেল, এখন থেকে তুমি তোমার হিরোর বউ, বুঝেছো? নূর কিছু বুঝুক বা না বুঝুক ঘাড় কাত করে বলল, আচ্ছা। তোমাকে এখন জামাইয়ের সাথে তাদের বাড়িতে গিয়ে থাকতে হবে। শোনো, ওখানে যে কোনো দুষ্টুমি করবে না, ঠিক আছে? তোমার হিরো যা বলবে তাই শুনবে, ঠিক আছে? একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, কেমন? আচ্ছা আম্মু, আমি একা কেন যাব? তোমরাও চলো না আমার সাথে, আমরা সবাই একসাথে থাকবো, অনেক মজা হবে। তা হয় না মা, বিয়ের পরে মেয়েকে একাই যেতে হয়। তুমি আমার লক্ষ্মী মেয়ে না? তুমি আমার কথা মানবে তো? একদম পচা মেয়ের মতো করবে না, ঠিক আছে? আচ্ছা, আমি একদম গুড গার্ল হয়ে থাকবো। নাজমা বেগম টলমল চোখে মুচকি হেসে নূরের কপালে একটা চুমু খেয়ে মেয়েকে জড়িয়ে ধরল। অনেক কষ্টে নিজের কান্না আটকিয়ে রেখেছেন তিনি, না হলে যে নূরকে পাঠানো যাবে না। বিদায়ের সময় হয়ে এলো, নূরকে আবার বাইরে নিয়ে আসা হলো। শফিক সাহেব নূরের হাত আদিত্যের হাতে তুলে দিয়ে কান্না জড়ানো কণ্ঠে বলল, আমার এই অবশ মেয়েটাকে দেখে রেখো বাবা, আজ থেকে ও তোমার আমানত। আদিত্য বলে উঠল, আপনি চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি, আমার জীবন থাকতে নূরকে কোনো কষ্ট ছুঁতে পারবে না। শফিক সাহেব নূরের মেডিকেল ফাইল আদিত্যের হাতে দিল। আদিত্য নিজেই চেয়েছিল ও নূরকে আরো বড় ডাক্তারকে দেখাতে চায়, তাই শফিক সাহেব ফাইলটা দিয়ে দিয়ে বলল, এটা নূরের মেডিকেল ফাইল, এখানে ওর সব ডিটেলস আছে। ধন্যবাদ, আমরা এখন আসি তাহলে। ঠিক আছে বাবা। নীলা একটা বাস্কেট নিয়ে এসে বিহানের দিকে এগিয়ে দিয়ে বলল, ভাইয়া, এটা আপুর বেবি, আপু ওকে ছাড়া থাকতে পারে না, তাই এটা নিয়ে যান। বিহান মাথা ঝাঁকিয়ে বাস্কেটটা হাতে নিল। আদিত্য নূরের হাত ধরে বের হবার জন্য পা বাড়ালো। নূরের পরিবারের কষ্টে বুকটা ফেটে গেলেও নূরের কোনো ভাবান্তর নেই। সে দিব্যি হাসি খুশি ভাবে হেলে দুলে আদিত্যের সাথে যাচ্ছে। আদিত্য নূরকে গাড়িতে বসিয়ে নিজেও পাশে বসলো, আর বিহান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল।
গাড়ি চোখের আড়াল হতেই নূরের মা কান্নায় ভেঙে পড়ল। শফিক সাহেব আর নীলা মিলে ওর মাকে সামলাতে লাগলো। আদিত্য তাকিয়ে আছে তার সদ্য বিয়ে করা মিষ্টি বউটার দিকে। বউটা তার গাড়ির জানালার কাঁচ নামিয়ে বাইরে মুখ বের করে বাতাস খাচ্ছে। তার নড়াচড়ার সাথে তার হাতের চুড়িগুলো রিনিচিনি শব্দে ভেজে চলেছে। আদিত্য নূরের হাতটা ধরে বলল, নূর, মাথা ভেতরে আনো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আদিত্যের কথায় নূর মাথার ভেতরে আনলো। বিহান আদিত্যের বাসার সামনে এসে গাড়ি থামালো। বিয়ের কার্যক্রম শেষ হয়ে আস্তে আস্তে রাত হয়ে গেছে। নূরের বাসা সাভারে আর আদিত্যের বাসা ধানমন্ডি, তাই আসতে সময় লেগে গেছে। বিহান গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আদিত্য নেমে এসে নূরের পাশে গিয়ে দরজা খুলে দুই হাতে নূরকে কোলে তুলে নিল। নূর বলল, এই হিরো, তুমি আমাকে কোলে নিচ্ছ কেন? আমি কি ছোট্ট বাবু নাকি? আদিত্য নূরকে কোলে নিয়ে সামনে এগিয়ে যেতে যেতে মুচকি হেসে বলল, তুমি বাবু না, তুমি হলে রানী সাহেবা। আমি তোমাকে বলেছিলাম না, এখন থেকে তুমি আমার রাজ্যের মহারানী। আর রানী সাহেবা কি তার নিজের পায়ে হেঁটে রাজপ্রাসাদে যায়? তাকে তো এইভাবে কোলে করেই নিয়ে যেতে হয়, বুঝেছ? ও তাই বুঝি, তাহলে ঠিক আছে, আমাকে কোলে নিয়ে চলো, আমারও কোলে চড়ে অনেক মজা লাগছে। কথাটা বলে নূর দুই হাতে আদিত্যের গলা জড়িয়ে পা দোলাতে লাগলো। সামনে তাকিয়ে আদিত্যের সুবিশাল সাদা ডুপ্লেক্স বাড়িটা দেখে বিস্ময় নিয়ে বলল, এত সুন্দর প্রাসাদ! এটা তো টিভির ওই প্রাসাদগুলোর চেয়েও সুন্দর। আদিত্য শুধু মুচকে হাসলো। নূরকে কোলে নিয়ে বাসার ভিতরে ঢুকলো। ভেতরে ঢুকে নূর আরো হাঁ হয়ে গেল। চোখ দুটো বড় সড়ো করে বলল, এত বড় বাসা, এখানে তো ক্রিকেটও খেলা যাবে। মিন্টুদের বলে ওরা এখানে চলে আসবে ক্রিকেট খেলতে। আদিত্য নূরকে সোফায় বসিয়ে দিয়ে বলল, এটা তোমার বাসা, তুমি যা চাও তাই করতে পারো। নরম সোফায় বসাতেই নূর খানিকটা দেবে গেল। এত নরম সোফা পেয়ে নূর সোফায় উঠে দাঁড়িয়ে লাফাতে শুরু করলো। লাফাতে লাফাতে বলতে লাগলো, ওয়াও, কত নরম সোফা, লাফাতে কি মজা। আদিত্য নূরের এক হাত ধরে বলল, আরে আরে, কি করছো? পড়ে যাবে তো বাবা, নিচে বসো। বাসার সার্ভেন্টরা সবাই অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে ওদের দিকে। এই পাগল মেয়েটাকে, এইটা ওরা বুঝতে পারছে না। আর আদিত্য স্যার এরা তো কেয়ার করছে কেন? আদিত্য নূরকে সোফায় বসিয়ে দিয়ে সার্ভেন্টদের দিকে তাকিয়ে বলল, তোমরা সবাই মন দিয়ে শোনো, ও হলো নূর, আমার ওয়াইফ। আজ থেকে ও তোমাদের ম্যাডাম, বুঝতে পেরেছ? তাই সবসময় ওর খেয়াল রাখবে। সবার চোখ যেন এবার খুলে ফ্লোরে গড়াগড়ি খাওয়ার উপক্রম। এই পাগল মেয়েটা কিনা স্যারের বউ। সবাই নিজেদের একটু সামলে নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, জি জি স্যার। তারপর আবার নূরের দিকে তাকিয়ে বলল, হ্যালো ম্যাম। নূর নিজের আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো এই মামাটা কে, তাকে দেখার জন্য। আদিত্য সেটা দেখে বলল, ওরা তোমাকে বলছে। নূর কপাল কুঁচকে বলল, আমাকে? কিন্তু আমি তো মামা না। তুমি না বললে আমি এখানকার রানী, তাহলে ওরা আমাকে মামা বলছে কেন? আদিত্য খানিক হেসে বলল, মামা না, ম্যাম। আর হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, তুমি যেহেতু রানী সাহেবা তাই তোমাকে ম্যাম বলা ঠিক হবে না। আদিত্য সার্ভেন্টের দিকে তাকিয়ে বলল, আজ থেকে তোমরা সবাই নূরকে রানী সাহেবা বলে ডাকবে, বুঝেছ? সবাই মাথা ঝাঁকিয়ে সায় জানালো। বিহান আদিত্যের দিকে এগিয়ে বলল, আদি, আমি অহন জায়গা, অনেক রাইত হইয়া গেছে গা, আমার ঘুম পাইতেছে। ঠিক আছে, তুই যা এখন। বিহান নীলার দেওয়া বাস্কেটটা নিচে রেখে চলে গেল। আদিত্য আবার নূরকে কোলে তুলে নিল। তারপর সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে যেতে লাগলো। আদিত্য নূরকে কোলে নিয়ে নিজের রুমে এলো। নূর আদিত্যের কোলে থেকেই রুমের চারিদিকে চোখ বুলিয়ে নিচ্ছে। এই বাসার সবকিছু ওর কাছে বিস্ময়কর লাগছে। এত বড় কারো রুম হতে পারে তা জানা ছিল না ওর। আদিত্য নূরকে এনে আস্তে করে বেডের উপরে বসিয়ে দিল। এই বেডটা তো সোফার চেয়েও নরম। নূরের মনে হচ্ছে ও কোনো স্পঞ্জ কেকের মাঝে ডুবে যাচ্ছে। নূর দুই হাত দুই পাশে বেডের উপর রেখে তাতে ভর দিয়ে বসা অবস্থায় হালকা ওঠানামা করতে লাগলো আর হাসতে লাগলো। আদিত্য শুধু মুগ্ধ নয়নি, ওর নিষ্পাপ বউটাকে দেখছে। এই পরীটা এখন ওর বউ, এখন থেকে সব সময় ওর কাছে থাকবে, সব সময় এই হাসি মুখটা দেখতে পাবে। ভাবতে নিজেকে কেমন সুখী সুখী মনে হচ্ছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, এটা এখন থেকে তোমার ঘর, তুমি এখন থেকে এখানেই থাকবে। পছন্দ হয়েছে তোমার? নূর কিছু না বলে শুধু ড্যাপ ট্যাপ করে আদিত্যের দিকে তাকিয়ে আছে। আদিত্য আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? নূর এবার বলে উঠল,
আরে আম্মু বলেছে তোমার সব কথা যেন আমি ভালো করে শুনি, তাই তো আমি ভালো করে শুনছিলাম তোমার কথা। নূরের এমন বেকুবের মতো কথা শুনে আদিত্য নিজের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে একটু হেসে নিল। তারপর আবার স্বাভাবিক হয়ে নূরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, শোনা হয়ে গিয়েছে, এখন তাহলে উত্তর দাও, রুম পছন্দ হয়েছে? নূর দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে পরিমাপ দেখিয়ে বলল, হ্যাঁ, এতগুলো পছন্দ হয়েছে। আচ্ছা, তোমার নিশ্চয়ই শাড়ি গহনা পরে অনেক আনইজি লাগছে, তাই না? তুমি এক কাজ করো, এগুলো খুলে হালকা কিছু পরে নাও, আমি তোমার জামা কাপড় বের করে দিচ্ছি, কেমন? আচ্ছা। আদিত্য আগে নূরের গহনাগুলো আস্তে করে খুলে দিল। তারপর উঠে দাঁড়িয়ে নূরের বাসা থেকে দেওয়া ব্যাগ থেকে নূরের জামা কাপড় বের করতে লাগলো। তাড়াহুড়ো করে বিয়ে করায় নূরের জন্য ভালো করে শপিং করতে পারেনি, তাই আপাতত বাসা থেকে আনা জামা কাপড়ই পরতে দিচ্ছে। পরে শপিং মলে গিয়ে নূরের জন্য সবকিছু কিনে নিয়ে আসবে। আদিত্য জামা কাপড় নিয়ে পেছনে ফিরতেই ওর চোখ কপালে উঠে গেল। নূর বেড থেকে নেমে দাঁড়িয়ে ঘরেই কাপড় খোলা শুরু করে দিয়েছে। আঁচল অনেকখানি নামিয়ে ফেলেছে, কাঁধের কাছে সেফটি পিন লাগানো জায়গায় আঁচল ধরে টানাটানি করছে। আদিত্য জামা কাপড় বেডের উপর রেখে তড়িঘড়ি করে নূরের কাছে যেয়ে ওকে আটকে দিয়ে বলল, আরে আরে, কি করছো তুমি? কেন? তুমিই তো বললে শাড়ি খুলতে, তাই তো শাড়ি খুলছিলাম। আরে আমি তোমাকে এখানে রুমেই খুলতে বলিনি। তা কোথায় খুলবো? বাইরে যেয়ে? আচ্ছা, বাইরে যেয়ে খুলছি। কথাটা বলে নূর দরজার দিকে যেতে লাগলো। আদিত্যের এবার চোখ বেরিয়ে আসার উপক্রম। কি বলে এই মেয়ে, বাইরে গিয়ে শাড়ি খুলবে? আদিত্য আবারও নূরকে আটকে দিয়ে বলল, আরে বাবা, আমি তোমাকে বাইরে যাওয়ার কথা বলিনি। তাহলে? আমি বলতে চেয়েছিলাম যে তুমি ওয়াশরুমে যেয়ে কাপড় চেঞ্জ করো, এই যে এখানে ওয়াশরুম। আদিত্য নূরের হাত ধরে ওয়াশরুমের দরজার সামনে এনে দেখিয়ে দিল। নূর মাথা ঝাঁকিয়ে ওয়াশরুমের ভিতরে গেল, তবে ওয়াশরুমের দরজা আটকালো না। অগত্যা আদিত্য নিজেই দরজাটা একটু চাপিয়ে দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইল। খানিক পরে নূর দরজা আবার খুলে আদিত্যের দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বলল, আমি খুলতে পারছি না, আম্মু এতগুলো পিন লাগিয়ে দিয়েছে, তুমি খুলে দাও না হিরো। আদিত্য একটা শুকনো ঢোক গিলে করুণ কণ্ঠে বলল, আমি? হ্যাঁ তুমি, আসো না, খুলে দাও। আদিত্য পড়ে গেল এক মহা মুশকিলে। নিজের বউ হলেও নূর অনেক অবুঝ, আর এই অবস্থায় নূরকে চেঞ্জ করাতে গেলে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা কষ্টকর হয়ে যাবে। আদিত্য কিছু একটা ভেবে বলল, তুমি একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই আদিত্য বেরিয়ে গেল। একটু পরে একজন বয়স্ক মহিলাকে সাথে নিয়ে রুমে এলো আদিত্য। মহিলাটি অনেক বছর ধরে আদিত্যের বাসায় কাজ করছে। আদিত্যের অনেক বিশ্বস্ত। আদিত্য নূরের কাছে এসে বলল, উনি মিনু আন্টি, উনি তোমায় সাহায্য করবে, ঠিক আছে? আচ্ছা। মিনু আন্টি ওয়াশরুমের ভিতরে ঢুকে দরজা আটকে দিল। তারপর নূরকে চেঞ্জ করিয়ে দিল। একটু পরে মিনু আন্টি দরজা খুলে বেরিয়ে এসে আদিত্যকে বলল, আদি বাবা হয়ে গেছে, আমি বৌমনির কাপড় পাল্টে দিয়েছি, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ, আমাদের খাবার রুমে পাঠিয়ে দিয়েন। মিনু আন্টি ঠিক আছে বলে চলে গেলেন। একটু পরে নূর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। পরনে একটা ঢিলা টি শার্ট আর স্কার্ট পরা। হাত মুখ ধোয়ার কারণে সামনের চুলগুলো ভিজে কপালে লেপ্টে আছে। এই অতি সামান্য রূপটাও যেন আদিত্যের কাছে অলৌকিক লাগছে। আদিত্য মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তার বউটা সত্যিই একটা এঞ্জেল, আদিত্যের এঞ্জেল। আদিত্য একটা তোয়ালে হাতে নিয়ে নূরের কাছে গিয়ে নূরের মুখটা আলতো করে মুছে দিল। তারপর নূরের হাত ধরে এনে বেডে বসিয়ে দিয়ে বলল, তুমি এখানে একটু বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, কেমন? নূর ঠোঁট উল্টিয়ে বলল, কিন্তু আমার তো একা একা ভয় লাগে। আদিত্য টিভি চালু করে দিয়ে বলল, তুমি ততক্ষণ টিভি দেখো, না হলে আমার মোবাইল দেখো, ভয় নেই, আমি এক্ষুনি চলে আসবো। আচ্ছা। আদিত্য নিজের মোবাইলে ইউটিউব চালু করে দিয়ে নূরের হাতে দিল। তারপর তাড়াতাড়ি কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকলো। অন্য সময় হলে আদিত্যের ফ্রেশ হতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, তবে আজ আদিত্য 5 মিনিটের ভিতর তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে গেল। যেন ওয়াশরুমে আগুন লেগে গেছে এমনভাবে তাড়াহুড়ো করে বের হলো। নূরকে রুমে একা একা রেখে ওর চিন্তা হচ্ছিল, তাই এত তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বের হলো আদিত্য। বের হয়ে দেখলো নূর অনেক প্রফুল্ল চিত্রে মোবাইল দেখছে। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তখনই রুমের দরজায় কেউ নক করলো। আদিত্য দরজা খুলে দেখলো সার্ভেন্ট খাবার নিয়ে এসেছে। আদিত্য খাবারের ট্রেটা হাতে নিয়ে নূরের সামনে এসে বসলো। নূরের দিকে তাকিয়ে বলল, নাও, মোবাইল রেখে এখন খেয়ে নাও। নূর ফোনের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, না আমি খাবো না, আমার খিদে নেই, আমি মোবাইল দেখছি। আরে তাই বললে হবে নাকি?
খাবার না খেলে অসুস্থ হয়ে পড়বে তো। বললাম না আমি খাবো না, আমার খিদে নেই তো। আচ্ছা ঠিক আছে, তুমি মোবাইল দেখো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না আমি খাবো না। তাহলে কিন্তু আমি মোবাইল নিয়ে নিব। না না, মোবাইল নিও না। তাহলে হা করে লক্ষ্মী মেয়ের মতো খাবার মুখে নাও। নূর মোবাইল হারানোর ভয়ে অগত্যা হাঁ করে আদিত্যের হাতে খাবার মুখে নিল। মোবাইল দেখতে দেখতে পুরো খাবার শেষ করলো। নূরকে খাবার খাইয়ে দিয়ে আদিত্যর মনে হলো ও কোনো যুদ্ধ জয় করে ফেলেছে। নূরকে খাওয়ানোর পর আদিত্য নিজেও খেয়ে নিল। তারপর প্লেট গুছিয়ে সার্ভেন্টকে ডেকে তার কাছে দিয়ে দিল। রাত প্রায় 11টা বেজে গেছে। আদিত্য নূরের হাত থেকে মোবাইলটা নিয়ে বলল, অনেক রাত হয়ে গিয়েছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, না হলে শরীর খারাপ করবে। নূর বলে উঠল। কিন্তু আম্মু তো নেই, আমার আম্মু লাগবে, আম্মু এনে দাও। আদিত্য নূরের গালে আলতো করে হাত রেখে চিন্তিত সুরে বলল, কেন, কি হয়েছে আমাকে বলো। আম্মু ছাড়া আমি ঘুমাবো কি করে? আম্মুই তো ঘুম পাড়িয়ে দেয়, না হলে যে ঘুম আসে না। আদিত্য মুচকি হেসে বলল, আম্মু নেই তো কি হয়েছে, আমি আছি না। এখন থেকে তোমার যা লাগবে আমাকে বলবে, আমি তোমার সব কিছু করে দিব। এখন এসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আদিত্য নূরকে আস্তে করে বালিশে শুইয়ে দিয়ে নূরের পাশে কাত হয়ে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 10 মিনিট পার হয়ে গেলেও নূরের চোখে ঘুম নেই। নূর চোখ পিটপিট করে আদিত্যের দিকে তাকাচ্ছে। আদিত্য সেটা দেখে বলল, কি হলো, ঘুমাচ্ছে না কেন? ঘুম আসছে না তো, তুমি একটু গান গাও না। আমার ঘুম না আসলে আম্মু আমাকে গান গাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তুমিও গান গাও না, তাহলে ঘুম আসবে। আদিত্য একটু অবাক হয়ে বলল, গান? হ্যাঁ গান, তুমি গান পারো না? আদিত্য একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আদিত্য ছোটবেলায় গান গাইতো, কিন্তু ওর বাবা মা মারা যাবার পর থেকে আর কখনো গান গায়নি। কিন্তু নূরের জন্য এখন গান না গেয়েও উপায় নেই। তাই আদিত্য জোরপূর্বক হেসে বলল, তুমি চোখ বন্ধ করো, আমি গান গাইছি। নূর বাধ্য মেয়ের মতো এক ফালি হাসি দিয়ে চোখ বন্ধ করে নিল। আদিত্য নূরের মাথায় হাত বোলাতে বোলাতে নূরের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে নূরের সাথে দেখা হওয়ার মুহূর্ত থেকে ওর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে মুচকি হেসে গেয়ে উঠল, जाने ना तो खुद को यूं ना जाने क्यों नजरों से मेरे यहाँ देखो ना खुद को जरा देखो ना जुल्फों से कैसे जुल्फों से तेरी चुप थी प्यारी प्यारी सी मुस्कानी है और नजरें झुकी और नजरें उठी तो मैं क्या ही करूं बर्बाद में तेरी होठों को जिनसे रखती मेरी प्यारी प्यारी नाम है। গান শুনতে শুনতে নূর ঘুমিয়ে গেছে। আদিত্য মুচকি হেসে নূরের কপালে একটা চুমু দিয়ে দিল। তারপর নিজেও নূরের পাশে শুয়ে পড়ল। নূরের দিকে কাত হয়ে শুয়ে নূরকে দেখতে দেখতে একসময় ঘুমে তলিয়ে গেল। জানালার স্বচ্ছ কাঁচ ভেদ করে পর্দার ফাঁক দিয়ে সকালের মিষ্টি রোদ এসে ঘর আলোকিত হয়ে গেল। ঘড়ির কাঁটায় 7টা বাজতেই রোজকার নিয়ম মাফিক আদিত্যের ঘুম ভেঙে গেল। ঘুমের লেশ ছাড়িয়ে চোখ খুলতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলো আদিত্য এবার পুরোপুরি চোখ খুলে তাকিয়ে দেখলো নূর ওর বুকের উপর মাথা রেখে এক হাত পা ওর শরীরের উপর তুলে দিয়ে ওকে কোলবালিশের মতো পেঁচিয়ে ধরে শান্তিতে ঘুমিয়ে আছে। আদিত্যের সারা শরীর জুড়ে যেন এক ঠান্ডা প্রশান্তির বাতাস বয়ে গেল। মনে হচ্ছে 1000 বছরের খাঁ খাঁ মরুর বুকে শ্রাবণের ঘন বর্ষণ হচ্ছে। সেই বর্ষণে আদিত্যের সব কষ্ট গ্লানি ধুয়ে মুছে যাচ্ছে। আজকের সকালটা যে এত মধুর হবে তা কখনো ভাবতেই পারেনি আদিত্য। নিজেকে অনেক সুখী সুখী লাগছে। এই খুশিটারই অপেক্ষায় তো ছিল আদিত্য, যা ও আজ পেয়ে গেছে। আদিত্য একটা প্রাপ্তির হাসি দিয়ে 2 হাতে নূরকে নিজের সাথে আরো নিবিড়ভাবে জড়িয়ে নিল। কিছুক্ষণ পরে নূরকে আস্তে করে বালিশে শুইয়ে দিল। তারপর নূরের উপর ঝুঁকে আলতো করে গালে হাত বোলাতে লাগলো। হাত বোলাতে বোলাতে আবেগী কণ্ঠে বিড়বিড় করে বলল, আমার অন্ধকার জীবনে নূরের আলো হয়ে এসেছিস তুই। আমার একাকিত্ব জীবনটাকে রংধনুর 7 রঙে রাঙাতে সুখ পাখি হয়ে এসেছিস তুই। তুই আমার জীবনের অ্যাঞ্জেল, হ্যাঁ আমার অ্যাঞ্জেল। আদিত্য নূরের কপালের সাথে নিজের কপাল আলতো করে ঠেকিয়ে লো ভয়েসে বলল, অনেক ভালোবাসি তোকে অ্যাঞ্জেল, কখনো হারাতে দিব না তোকে।
অনেক যত্নেই বুকের খাঁচায় আগলে রাখবো তোকে। তোর উপর কোনো খারাপ ছায়াও পড়তে দিব না আমি। তুই শুধু তোর এই মিষ্টি মুখের হাসিটা দিয়ে এইভাবে আমার উপর সুখের বর্ষণ করিস, আর কিছুই চাই না আমার। কথাগুলো বলে আদিত্য নূরের কপালে সময় নিয়ে কয়েকটা চুমু খেলো। তারপর নূরের গায়ের উপর ভালো করে চাদর জড়িয়ে দিয়ে উঠে গেল। আদিত্য রোজকার অভ্যাস অনুযায়ী জগিংয়ের ট্র্যাকার পরে জগিং করতে গেল। ঘণ্টাখানিক পর আদিত্য জগিং থেকে ফিরে এসে দেখলো নূর এখনো ঘুমাচ্ছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে কাভার থেকে কাপড় বের করে শাওয়ার নিতে গেল। 20 মিনিট পরে ওয়াশরুম থেকে বের হলো আদিত্য। নূর এখনো ঘুমে কাঁদা। আদিত্য মনে মনে বলল, বউটা তো আমার দেখছি একদম ঘুম পাকলি, কিন্তু এখন তো উঠতে হবে। এভাবে না খেয়ে ঘুমালে তো শরীর খারাপ করবে। কথাটা ভেবে আদিত্য নূরের কাছে এসে বেডের উপর বসলো। নূরের মাথায় হাত বুলিয়ে নরম সুরে ডাকতে লাগলো, নূর, এই নূর, গেট আপ মাই অ্যাঞ্জেল, অনেক বেলা হয়ে গেল তো। আদিত্যের ডাকে নূরের চেহারায় বিরক্তির ছাপ দেখা গেল। নূর নড়ে চড়ে আবার উল্টো দিকে কাত হয়ে ঘুমের ভিতরেই বলে উঠল, আম্মু আর একটু ঘুমাতে দাও না, আমার ঘুম শেষ হয়নি। নূরের ঘুমো ঘুমো কণ্ঠ শুনে আদিত্য হালকা হাসলো। আরো অনেকবার নূরকে ডাকলো, কিন্তু নূরের ওঠার কোনো নাম নেই। আদিত্য এবার নূরকে ওঠানোর জন্য একটা ট্রিক্স করলো। আদিত্য একটু উচ্চ স্বরে বলে উঠল, আরে নূরের বেবিটা কই গেল? বেবিটা কি তাহলে আবার হারিয়ে গেল? আহারে বেবিটা। নূর হকচকিয়ে এক লাফে উঠে বসে বলতে লাগলো, বেবি বেবি কোথায় আমার বেবি? নূর একবার আদিত্যের দিকে কিছুক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে আবার আশেপাশে তাকাচ্ছে। তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলে উঠল, এই তুমি কে? আর এটা কোন জায়গা? আম্মু কোথায়? আদিত্য যেন তপ্তা খেয়ে গেল। কি বলে এই মেয়ে? বিয়ের প্রথম দিনই স্বামীকে ভুলে গেল। আদিত্য নূরের গালে হাত রেখে বলল, নূর, আমাকে চিনতে পারছো না? আমি তোমার হিরো। কাল তোমাকে এখানে নিয়ে আসছি, মনে নেই? নূর কিছুক্ষণ ভাবলো, তারপর উচ্ছ্বাসিত হয়ে বলল, আরে হ্যাঁ, মনে পড়েছে, আমি কাল এসেছি তোমার সাথে। আমি তখন এখানকার রানী, তাই না? আদিত্য ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো। বেচারার দমটা গলায় আটকে গিয়েছিল নূরের কথায়। তবে এখন বুঝতে পারছে নূর ঘুম থেকে আচমকা ওঠায় ওর মস্তিষ্ক হয়তো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল, তাই এমন রিয়াক্ট করেছে। আদিত্য এবার মুচকি হেসে বলল, তো রানী সাহেবা, শুধু ঘুমিয়ে থাকলেই হবে? ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে না? এখন গুড গার্লের মতো ফটাফট উঠে পড়ো। কথাগুলো বলে আদিত্য নূরের হাত ধরে উঠে দাঁড় করালো। তারপর নূরের হাত ধরেই ওয়াশরুমে নিয়ে গেল। আদিত্য নিজেই নূরের ব্রাশে টুথপেস্ট লাগিয়ে বাচ্চাদের মতো নূরকে ব্রাশ করিয়ে দিয়ে নূরের মুখ ধুয়ে দিল। ফ্রেশ হওয়ার পর আদিত্য নূরকে রুমে নিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে তুলে বসিয়ে দিল। টাওয়াল নিয়ে নূরের হাত মুখ মুছে দিল। তারপর চিরুনি হাতে নিয়ে নূরের চুল আঁচড়ানোর চেষ্টা করছে। আদিত্য আগে কখনো এসব করেনি, তাই চুল আঁচড়াতে গিয়ে নূরের চুল টান লেগে হালকা ব্যথা পেল। নূর একটু আওয়াজ করে বলল, আহ লাগছে তো। আদিত্য তড়িঘড়ি করে বলল, সরি অ্যাঞ্জেল, বেশি লাগেনি তো তোমার? আসলে আমি আগে কখনো করিনি তো, তবে চিন্তা করো না, জলদি সব কিছু শিখে যাব। নূর ব্রুকুচকে বলল, কিন্তু এই অ্যাঞ্জেলটাকে? আদিত্য মুচকি হেসে বলল, তুমি অ্যাঞ্জেল, আমার অ্যাঞ্জেল। কিন্তু আমি তো রানী, তাই না? সবার জন্য রানী, তবে আমার জন্য তুমি আমার অ্যাঞ্জেল। হ্যাঁ, বুঝেছ? নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এতগুলা নাম আমি কিভাবে মনে রাখবো? আদিত্য একটু হাসলো। তারপর মোবাইলে ইউটিউব দেখে সাবধানে নূরের চুল বেঁধে দিল। তারপর নূরের হাত ধরে নিচে ডাইনিং টেবিলের কাছে এলো ব্রেকফাস্ট করতে। নূর বলে উঠল, আমার বেবি কোথায়? আদিত্য একটা সার্ভেন্টকে দিয়ে নূরের বিড়াল ছানাটা এনে দিতে বলল। সার্ভেন্টটা মাথা ঝাঁকিয়ে একটু পরে নূরের বিড়াল ছানাটা নিয়ে এলো। নূর হাসি মুখে বিড়াল ছানাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। হঠাৎ আদিত্যের ফোন আসায় আদিত্য ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। অফিসের কিছু ইম্পর্টেন্ট বিষয়ে কল এসেছে। নূরের বিড়াল ছানাটা হঠাৎ নূরের কোল থেকে নেমে বাইরের দিকে চলে গেল। নূরও ছানাকে ধরার জন্য ওর পিছনে পিছনে গেল। বাইরে এসে কিছুক্ষণ দৌড়াদৌড়ির পর নূর ছানাটাকে ধরতে সক্ষম হলো। নূর ছানাটাকে কোলে নিয়ে সামনে তাকালো। এতক্ষণে ও চারপাশটা ভালো করে খেয়াল করছে। বাসার সামনে বিশাল একটা লন, চারিদিকে নানা রকমের সবুজ গাছগাছালিতে ঘেরা, আর মাঝখানে বড় একটা সুইমিং পুল। নূর বিস্ময় নিয়ে সবকিছু দেখছে। মনে মনে বলল,
আমার প্রাসাদটা কত সুন্দর। নূর দেখলো চারিদিকে কালো কাপড় পরে কাঁধে বন্দুক ঝুলিয়ে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। এটা দেখে নূর অনেক ভয় পেয়ে গেল। নূর বিড়ালছানাটাকে কোলে নিয়ে এক ছুটে বাসার ভিতরে চলে গেল। ভেতরে ঢুকে আদিত্যের কাছে দৌড়ে এসে আদিত্যের হাতের বাহু চেপে ধরলো। আদিত্য ফোন রেখে নূরের দিকে তাকিয়ে ব্রু কুচকে বলল, কি হলো অ্যাঞ্জেল, কোনো সমস্যা? নূর আদিত্যের হাতটা একটু টান দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হিরো, আমাদের প্রাসাদে না ডাকাত ঢুকেছে। আমরা তাড়াতাড়ি পাতায় চলো, না হলে ওরা আমাদের মেরে ফেলবে। আদিত্য ভ্যাবাচাকা খেয়ে বলল, ডাকাত? হ্যাঁ ডাকাত। আমি এইমাত্র বাড়ি দেখে আসলাম, অনেকগুলো কালো কাপড় পরা ডাকাত ঢিসকাও ঢিসকাও নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। ঢিসকাও ঢিসকাও? আদিত্য একটু ভেবে হঠাৎ বিষয়টা বুঝতে পেরে হেসে উঠল। আদিত্যকে এভাবে হাসতে দেখে মিনু আন্টি সহ বাসার সব সার্ভেন্টরা বিস্ফোরক চোখে তাকিয়ে রইল। ওদের যেন বিশ্বাসই হচ্ছে না। আদিত্যকে এর আগে কখনো এভাবে হাসতে তো দূরের কথা, কখনো মুচকি হাসতেও দেখেনি। মিনু আন্টি মনে মনে অনেক খুশি হলেন। আদিত্যকে সে অনেক বছর ধরে দেখে আসছে, কিন্তু আজকের মতো খুশি তাকে কখনো দেখেনি। নূর অবাক হয়ে বলল, তুমি হাসছো কেন? আদিত্য হাসি থামিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, আরে ওরা ডাকাত না, তাহলে? ওরা হলো গার্ডস, মানে পাহারাদার। যেমন প্রাসাদে রক্ষীরা থাকে, তেমনি ওদেরও আমাদের বাসার আর বাসার লোকজনের সুরক্ষার জন্য রাখা হয়েছে। বুঝেছ? ও, কিন্তু ওরা কালো কাপড় পরেছে কেন? আমার কালো কাপড় পছন্দ না, ওদের অন্য রঙের কাপড় পরতে বলবে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো ওরা কি পরবে? তুমি তো এখন এই রাজ্যের মহারানী, তাই না? আচ্ছা ঠিক আছে। নূর কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ পেয়ে গেছি, ওদের হলুদ আর লাল রঙের কাপড় পরতে বলবে, অনেক ভালো লাগবে দেখতে। আদিত্য মনে মনে হলুদ আর লাল রঙের কাপড়ে গার্ডসদের ইমাজিন করতেই ওর হাসি আটকাতে পারছে না। বেচারা গার্ডসদের পুরো জোকার রূপ দিয়ে দিয়েছে নূর। আদিত্য বলে উঠল, আচ্ছা সেসব পরে দেখা যাবে, এখন এসো আগে ব্রেকফাস্ট করে নাও। কথাটা বলে আদিত্য নূরকে চেয়ারে বসালো। নূরের প্লেটে সিদ্ধ ডিম দিতেই নূর লাফিয়ে উঠে বলল, আরে আরে, ডিম দিচ্ছ কেন? কেন মানে? খাওয়ার জন্য দিচ্ছি, চলো ফটাফট ডিমটা খেয়ে নাও। আরে তুমি এত নির্দয় কেন হিরো? মানে? এই যে ডিমটা, এই ডিমটা একটা মুরগি কত কষ্ট করে পেরেছে, আর তুমি এই ডিমটা এইভাবে বিনা অনুমতি নিয়ে এসে সিদ্ধ করে মেরে ফেললে। এখন এই মুরগিটা নিশ্চয়ই বসে বসে কাটছে তার ডিমটার জন্য। আহারে বেচারি মুরগি। আদিত্য যেন বাকরুদ্ধ হয়ে গেল। একটা ডিম নিয়ে কত ইতিহাস করে ফেললো এই মেয়েটা, এখন কি ওর মুরগির কাছে গিয়ে অনুমতি নিতে হবে? নূর যে না খাওয়ার জন্য এসব তালবাহানা করছে তা ভালোই বুঝতে পারছে আদিত্য। এই মেয়েটাকে খাওয়াতে গিয়ে যে ওর কত প্যারা পোহাতে হবে সেটাও হাড়ে হাড়ে টের পাচ্ছে আদিত্য। সেই কখন থেকে আদিত্য এটা ওটা বলে নূরকে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো মতেই খাবার মুখে তুলছে না। আদিত্যের জীবনে বোধহয় এত এফোর্ট ও কোনো কাজেই করেনি। অন্য কেউ হলে হয়তো আদিত্য এতক্ষণে তার হাড্ডি মাংস এক করে দিত, কিন্তু এই মেয়েটাকে মারা তো দূরের কথা, তার দিকে চোখ গরম করে তাকানোরও ক্ষমতা নেই আদিত্যের। এসব দেখে মিনু আন্টি সহ বাসার সব সার্ভেন্টরা অবাকের শীর্ষে। এবার আদিত্যের মতো লোক যাকে শুধু মানুষের গর্দান ওড়াতে দেখেছে, সেই আদিত্য আজ একটা মেয়ের পিছনে আয়ার মতো কাজ করছে। এটা যেন ওদের চোখের ধারণ ক্ষমতার বাইরে। এদের দেখে মনে হচ্ছে যে কোনো সময় এরা অ্যাটাক খেয়ে বসবে। আদিত্যের নূরের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, খাও না রে বাবা, এমন করছো কেন? দেখো তুমি খাবার শেষ করলে আমি তোমাকে অনেকগুলো চকলেট দিব। নূর ফট করে বলল, তাহলে আগে দাও। না, আগে খাবে তারপর দিব। না, আমি খাবই না। আচ্ছা, তুমি মোবাইল দেখবে? মোবাইল বা টিভি দেখে খাবে? না, মোবাইল টিভি দেখতে ইচ্ছে করছে না, আমি ডান্স দেখবো, আমার ডান্স দেখতে ইচ্ছা করছে। হ্যাঁ, তো মোবাইলে বা টিভিতে দেখো, অনেক সুন্দর সুন্দর ডান্স আছে। না না, মোবাইল বা টিভিতে না, আমি সরাসরি ডান্স দেখবো। আদিত্য একটু থতমত খেয়ে বলল, সরাসরি? কিন্তু সরাসরি কে ডান্স করবে? নূর সোজাসাপটা বলে উঠল, কেন? তুমি করবা, চলো ডান্স করো, আমি তোমার ডান্স দেখবো। আদিত্য যেন এবার আকাশ থেকে পড়লো। কি বলে এই মেয়ে? আদিত্য আর ডান্স, মানিজ্য তার ফালুদা করে ফেলবে মনে হচ্ছে। আদিত্য শুকনো ঢোক গিলে বলল, কি? কিন্তু আমি তো তোমাকে খাইয়ে দিচ্ছি, তাই না?
আমি ডান্স করলে তোমাকে খাইয়ে কে দিবে বলো? নূর কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে বলল, তাও ঠিক। তাহলে কে ডান্স করবে? আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, ও তো বেঁচে গেছে। নূর কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে দরজার কাছে দাঁড়ানো দুজন গার্ডকে দেখিয়ে বলল, ওই যে ওই দুই ডাকাতকে বলো ডান্স করতে। আদিত্য নূরের ইশারা অনুযায়ী দরজার দিকে তাকালো। তারপর আর কোনো উপায় না পেয়ে ওই দুই গার্ডদের কাছে ডাকলো। ওরা মাথা ঝাঁকিয়ে সামনে এসে দাঁড়ালো। আদিত্য একটু গলা খাকারি দিয়ে বলল, শোনো রফিক আর মনির, তোমাদের ম্যাডাম তোমাদের ডান্স দেখতে চায়, চলো ফটাফট ডান্স শুরু করে দাও। নূর বলে উঠল, আরে ম্যাডাম না, বলো রানী সাহেবা। ও হ্যাঁ সরি, তো তোমাদের রানী সাহেবা তোমাদের ডান্স দেখতে চান। গার্ড দুটো যেন হতভম্ব হয়ে গেল। ওদের মনে হচ্ছে ওরা কানে বোধহয় ভুল শুনেছে। ওরা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, জি ডান্স, কিন্তু স্যার আমরা তো ডান্স পাই না। আরে এমন কোনো কঠিন কাজ না, চেষ্টা করলেই পেরে যাবে। চলো চলো শুরু হয়ে যাও। আদিত্য আরেক সার্ভেন্টকে ডেকে মিউজিক সিস্টেমে গান প্লে করতে বলল। নূর মাঝখান থেকে বলে উঠল, বেবি ডল গানটা চালাও। নূরের কথা মতো বেবি ডল গান চালু করা হলো। গার্ড দুটো এখনো দাঁড়িয়ে আছে। ওরা বুঝতে পারছে না কি করবে। ওদের দাঁড়িয়ে থাকা দেখে নূর বলে উঠল, এই দাঁড়িয়ে আছো কেন, ডান্স শুরু করো। গার্ড দুটো আর উপায় না পেয়ে কোনো রকম হাত পা চালাতে লাগলো। ওদের ডান্স দেখে মনে হচ্ছে ওরা ডান্স নয়, কারোর সাথে মারামারি করছে। এমন ডান্স দেখে সার্ভেন্টদের পেট ফেটে হাসি আসছে। বেচারার অনেক কষ্টে আটকে রেখেছে। নূর ওদের ডান্স দেখে খুশি হয়ে তালি বাজাচ্ছে। আদিত্য এই সুযোগে নূরের মুখে খাবার ঢুকিয়ে দিল। নূর ডান্স দেখতে দেখতে খাবার শেষ করে নিল। আদিত্য যেন তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করলো। এরই মধ্যে বিহান ওখানে এসে দাঁড়ালো। গার্ডদের এভাবে ডান্স করতে দেখে বিহান তাজ্জব বনে গেল। বিহান এখনো বোঝার চেষ্টা করছে ওরা আসলে করছেটা কি। বিহান গার্ড দুটোর কাছে গিয়ে বলল, ওই হালারা, তোরা কি করতাছস এগুলা? মাথার স্ক্রু কি সব কইলা গেছে গা? পাগল গোলাহান এমতে লাফাইতাছস কেলা? প্যান্টের ভিতরে কি ইন্দুর হান্দাইছে নি? আদিত্য বলে উঠল, আরে ওরা ডান্স করছে, নূর ডান্স দেখতে চেয়েছিল তাই ওরা ডান্স করছে। বিহান বেকুবের মতো একবার আদিত্যের দিকে তাকালো তো একবার গার্ড দুটোর দুই তাকালো। তারপর হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়লো। হাসতে হাসতে লুটপাট হয়ে যাওয়ার অবস্থা। নূর শুধু অবাক চোখে বিহানকে দেখছে। লোকটাকে এর আগেও দেখেছে নূর, কিন্তু লোকটা আসলে কে সেটাই বোঝার চেষ্টা করছে ও। বিহান কোনো রকমে হাসি থামিয়ে আদিত্যের দিকে তাকিয়ে বলল, কি কইলি তুই? এইটা ডান্স? কথাটা বলে বিহান আবারও হাসা শুরু করলো। একটু হেসে আবার বলল, আর হাসাইস না, এইটা যদি ডান্স হইয়া থাকে তয় আমি হইলাম শাহরুখ খান। এইটারে ডান্স কইয়া ডান্সের এমতে অপমান করণ ঠিক হইতো না। কথাগুলো বলতে বলতে বিহান চেয়ার টান দিয়ে বসে পড়ল। নূর এখনো বিহানের দিকে তাকিয়ে আছে। আদিত্য ব্যাপারটা খেয়াল করে বলল, নূর ও হলো বিহান, আমার বন্ধু প্লাস ভাই, তুমিও ওকে ভাইয়া ডাকবে কেমন? নূর যথারীতিভাবে ঘাড় কাত করে শিশুসুলভ ভাবে বলল, আচ্ছা। বিহান আদিত্যের দিকে তাকিয়ে বলল, অফিসে কখন যাবে? আদিত্য মিনু আন্টিকে ডাক দিয়ে বলল, আন্টি নূরকে রুমে নিয়ে যান, আর আমি না আসা পর্যন্ত ওর সাথেই থাকবেন। মিনু আন্টি মাথা ঝাঁকিয়ে নূরকে সাথে করে নিয়ে গেল। নূর যেতেই আদিত্য বলে উঠল, ইয়ার আমি 2-3 দিন অফিসে যাব না। নূর এই বাসায় নতুন এসেছে, ওকে এখানে একা রেখে যাওয়া ঠিক হবে না। ও একটু এই বাসায় কমফোর্টেবল হয়ে যাক, তারপর যাব। আমি অফিসে ফোনে বলে দিয়েছি, ইম্পর্টেন্ট কোনো মিটিং থাকলে আমি বাসায় করে নিব। মিহান বলল, ঠিক আছে, তুই জ্যামতে ভালা মনে করস। সকালের বেলা গড়িয়ে দুপুরে এসে ঠেকেছে। নূর কাল থেকে কিছু না বললেও আজ সকাল থেকে ওর মায়ের কথা মনে পড়ছে। সকাল থেকে আদিত্য নানান কথা বলে এটা ওটা দিয়ে ভুলিয়ে রাখলেও এখন আর ভালো লাগছে না নূরের। বারবার শুধু ওর মায়ের কথা মনে পড়ছে। ঘণ্টাখানিক আগে আদিত্য নূরকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আদিত্যের একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। নূরকে ঘুমোতে দেখে আদিত্য স্টাডি রুমে গিয়ে ল্যাপটপে মিটিং শুরু করে। এদিকে নূর 20 মিনিট পরেই ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে ওর আর কিছুই ভালো লাগছে না। মায়ের কথা মনে পড়ছে শুধু, খুব খারাপ লাগছে। নূর ধীরে ধীরে কাঁদতে শুরু করলো। কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, আম্মু 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 কোথায়? আম্মু যাব আমি, আম্মু চাই। ধীরে ধীরে নূরের কান্নার গতি বাড়তে লাগলো।
স্টাডি রুমে আদিত্য হেডফোন লাগিয়ে মিটিং করছে, তাই ওর কান পর্যন্ত নূরের কান্না পৌঁছাচ্ছে না। নূরের কান্নার আওয়াজ শুনে মিনু আন্টি সহ 2-3 জন সার্ভেন্ট আদিত্যের রুমের দিকে গেল। ওরা জানে আদিত্য রুমে নেই, মিটিংয়ে আছে। আদিত্য মিটিং শুরু করার আগে ওদের বলে গিয়েছিল নূরের দিকে খেয়াল রাখতে। সার্ভেন্টরা রুমে এসে দেখলো নূর বেডের উপর বসে কান্না করছে। মিনু আন্টি নূরের কাছে এগিয়ে এসে বলল, কি হয়েছে রানী সাহেবা, কাঁদছেন কেন? শান্ত হন, আমাকে বলুন কি হয়েছিল। নূর কাঁদতে কাঁদতে বলল, আম্মু চাই আমার, আম্মু যাবো, আম্মু এনে দাও। নূর কাঁদতে কাঁদতে এবার হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। সবাই ওকে থামানোর চেষ্টা করছে, কিন্তু নূর কিছুতেই থামছে না। ধীরে ধীরে নূর অনেক হাইপার হয়ে গেল। কাঁদতে কাঁদতে হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারতে লাগলো। সার্ভেন্টরা অনেক ভয় পেয়ে গেল নূরকে এভাবে দেখে। ওরা কি করবে বুঝতে পারছে না, ভয়ে ওর কাছে কেউ যেয়ে সাহস পাচ্ছে না। আদিত্য আরো 10 মিনিট পরে মিটিং শেষ করে বের হলো। স্টাডি রুমের বাইরে আসতেই হঠাৎ ওর রুম থেকে হইচইয়ের আওয়াজ শুনতে পেল। আদিত্যের বুকের ভিতর ধক করে উঠল। নূর, আমার নূর ঠিক আছে তো? কথাটা ভাবতেই আদিত্য রুমের দিকে দৌড়ালো। রুমের সামনে এসে দেখলো সার্ভেন্টরা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আদিত্য ওদের কাছে গিয়ে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে? তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? একজন সার্ভেন্ট ভীতু স্বরে বলল, স্যার, ম্যাম হঠাৎ করে অনেক হাইপার হয়ে গেছে, ওনাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। হোয়াট? আদিত্য তড়িঘড়ি করে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে দেখলো নূর এলোমেলো ভাবে পাগলের মতো সবকিছু ছোড়াছুড়ি করছে আর বলছে, আম্মু চাই আমার, আম্মু কই? নূরের এমন অবস্থা দেখে আদিত্যের বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো। এতটুকু সময়ের মধ্যে ওর পরিটার একই হাল হয়ে গেছে। আদিত্য নূরের দিকে এগিয়ে যেতে যেতে বলতে লাগলো, নূর, মাই অ্যাঞ্জেল, কি হয়েছে আমাকে বলো তুমি। নূরের কোনো হুঁশ নেই। ও শুধু বারবার আম্মু চাই বলে যাচ্ছে আর হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। আদিত্য যখন কাছে আসতে নেয়, নূর তখন হাতের কাছে একটা পেপার ওয়েট পেয়ে সেটা ছুঁড়ে মারে, আর সেটা গিয়ে আদিত্যের কপালে লাগলো। আদিত্য ব্যথা পেয়ে কপালে হাত চেপে ধরে হালকা আওয়াজ করে উঠলো। আদিত্যকে ব্যথা পেতে দেখে নূর হঠাৎ করে থেমে গেল। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। আদিত্য হাত সামনে এনে দেখলো কপাল ফেটে রক্ত বের হচ্ছে। আদিত্য সেদিকে তোয়াক্কা না করে আবার নূরের দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু আদিত্যের কপালে রক্ত দেখে নূর কেমন অন্যরকম হয়ে গেল। ওর চোখের সামনে আবছা আবছা কিছু ভেসে উঠলো, যেখানে শুধু রক্ত আর রক্তাক্ত কিছু মানুষ। নূরের শরীর প্রচুর পরিমাণ কাঁপতে শুরু করলো, কেমন শ্বাসকষ্ট হচ্ছে ওর, পুরো শরীর ঘামতে শুরু করলো। আদিত্য কাছে এসে নূরকে ধরতে গেলে নূর ছিটকে সরে গেল আর কাঁপতে কাঁপতে অস্বাভাবিকভাবে বলতে লাগলো, শক্ত। নূরকে এমন করতে দেখে আদিত্য আরো ভয় পেয়ে গেল। ওর এঞ্জেলটা হঠাৎ এমন করছে কেন? কি হচ্ছে ওর সাথে? নূরের হঠাৎ প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে গেল, চোখটা ঝাপসা হয়ে এলো, শরীরটা কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে। নূর আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। আদিত্য কোনো কিছু বুঝে ওঠার আগেই নূর জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লো। আদিত্যের মাথায় তখন আকাশ ভেঙে পড়লো। কয়েক সেকেন্ডের জন্য অনুভূতি শূন্য হয়ে গেল। আদিত্য দ্রুত গতিতে নূরের কাছে গিয়ে নূরের মাথাটা 2 হাতে ধরে নিজের কোলের মাঝে নিয়ে পাগলের মতো বলতে লাগলো, নো 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 নো, নূর, মাই অ্যাঞ্জেল, ডোন্ট ডু দিস টু মি, প্লিজ ওপেন ইউর আইজ, টক টু মি। নূর, নূর প্লিজ, চোখ খোলো না সোনা, আমি যে আর সহ্য করতে পারছি না। নূরের কোনো রেসপন্স না পেয়ে আদিত্য যেন বোধ শক্তিহীন হয়ে গেল। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে ওর। একটু আগেও কত হাসি খুশি ছিল ওর এঞ্জেলটা, আর এখন কি থেকে কি হয়ে গেল। তখনই বিহানও দৌড়ে রুমে ঢুকলো। আদিত্য আর নূরকে এভাবে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি রে, কি হইছে? আদিত্য বিহানের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, দেখ না বিহান, নূরের হঠাৎ কি হয়েছে, ও কথা বলছে না, প্লিজ ডু সামথিং। বিহান আদিত্যের কপালে রক্ত দেখে চমকে গিয়ে বলল, আদি, তোর কপাল থাইকা তো রক্ত ঝরতাছে। তুই আমাকে ছাড়, তাড়াতাড়ি নূরকে ঠিক করার জন্য তুই কিছু কর। সব আমার দোষ, আমার ওকে একা রেখে যাওয়াই ঠিক হয়নি, আমার জন্যই আজ ওর এই অবস্থা হয়েছে। আইসা তুই চিন্তা করিস না, নূরকে বিছানায় হোয়াই দে, আমি ডাক্তারকে আইবার কইতাছি। বিহানের কথা মতো আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। 1 ঘন্টা পর নূরের জ্ঞান ফিরল। তখন ডক্টর এসে নূরকে চেক আপ করে গিয়েছিল, বলেছিল 40-50 মিনিট পরে নূরের জ্ঞান ফিরে আসবে। বিহান আদিত্যকে জোর করে ধরে ডাক্তারের কাছ থেকে কপালে ব্যান্ডেজ করিয়ে দিয়েছে। নূর পিটপিট করে চোখ খুলে তাকালো।
চোখ খুলে সামনে তাকাতেই ওর মাকে বেডের উপর বসে থাকতে দেখে খুশি হয়ে গেল নূর। নূর হাসি মুখে উঠে বসে ওর মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু তুমি এসেছো? জানো আমি তোমাকে এতগুলো মিস করছিলাম, তুমি এসেছো, এখন আমার অনেক খুশি লাগছে। নূরের মা নূরকে আস্তে করে ছাড়িয়ে নিয়ে শান্ত ভঙ্গিতে বললেন, কিন্তু আমার মোটেও ভালো লাগছে না, আমি তোমার উপর রেগে আছি। নূর অসহায় কণ্ঠে বলল, কেন, আমি কি করেছি? কারণ তুমি আর গুড গার্ল নেই, তুমি ব্যাড গার্ল হয়ে গেছো। আমি তোমাকে এখানে আসার আগে কি বলেছিলাম মনে আছে? আমি তোমাকে বলেছিলাম এখানে এসে তুমি গুড গার্ল হয়ে থাকবে আর তোমার হিরোর সব কথা শুনবে। আর তুমি কি করলে? তার মাথা ফাটিয়ে দিলে। জানো তুমি কত বড় পচা কাজ করেছো? আল্লাহর কাছেও তুমি ব্যাড গার্ল হয়ে গেছো। নূর অপরাধী কণ্ঠে বলল, সরি আম্মু, কিন্তু আমি কি করব? আমার যে তোমার কথা অনেক মনে পড়ছিল, জানি না কি হয়ে গিয়েছিল তখন, তাই তো এমন হয়ে গেল। তাই বলে তুমি এমন করবে? তুমি জানো হিরো তোমার কি হয়? সে তোমার স্বামী হয়। যেমন তোমার বাবা আমার স্বামী, ঠিক তেমনই। আর স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই, আল্লাহ নারাজ হন। আমার কথা মনে পড়ছিল, সেটা তোমার হিরোকে ভালোভাবে বললেই তো হতো। সে আমাকে তোমার সাথে ভিডিও কলে কথা বলিয়ে দিত, তাহলেই তো হতো, তাই না? তোমাকে ছাড়া আমার ভালো লাগে না আম্মু, তুমি আমার সাথে এখানে থাকো না, নাহলে আমাকেও নিয়ে চলো তোমার সাথে। তার হয় না নুরিমা, তোমার এখন বিয়ে হয়ে গিয়েছে। বিয়ের পরে একটা মেয়ে তার স্বামীর বাড়িতেই থাকে, আর মেয়ের স্বামীর বাড়িতে তার বাবা মা থাকতে পারে না। এটা ঠিক না। তোমার যখন ইচ্ছে আমরা ফোনে কথা বলবো, মাঝে মধ্যে তুমি হিরোর সাথে আমাদের বাড়িতে আসবে, আবার কখনো আমরা তোমার সাথে দেখা করতে আসবো, তাহলেই তো হলো। তুমি আমার গুড গার্ল না? হ্যাঁ। তাহলে আমাকে প্রমিস করো এরপর থেকে আর কখনো এমন করবে না, একদম গুড গার্ল হয়ে থাকবে, না হলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না। না না আম্মু, আমি প্রমিস করছি আর কখনো এমন করব না, একদম গুড গার্ল হয়ে থাকবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। কথাটা বলে নাজম বেগম নূরকে জড়িয়ে ধরলো। মেয়েটার জন্য তার বড্ড চিন্তা। তখন আদিত্য ফোন করে তাদের আসতে বলতেই তারা তাড়াহুড়ো করে এখানে চলে এসেছে। একটু পরে নীলা ট্রেতে করে স্যুপ নিয়ে রুমে ঢুকলো। নীলাকে দেখে নূর খুশি হয়ে বলল, আরে নীলা, তুমিও এসেছো? নীলা মুচকি হেসে বলল, হ্যাঁ আমিও এসেছি। এখন কেমন লাগছে তোমার আপু? ভালো। নীলা স্যুপটা নাজম বেগমের হাতে দিলে নাজম বেগম সেটা নূরকে খাইয়ে দিল। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে 2 হাত দিয়ে চুল চেপে ধরে বসে আদিত্য। বারবার শুধু চোখের সামনে নূরে সেই জ্ঞান হারানোর দৃশ্যটাই ঘুরছে, কিছুতেই ভুলতে পারছে না সেটা। একটু পরে নাজম বেগম সিঁড়ি বেয়ে নেমে এলো। আদিত্য কিভাবে বসে থাকতে দেখে আস্তে করে তার পাশে গিয়ে বসলো। কারোর বসার আভাস পেয়ে আদিত্য মাথা তুলে তাকালো। নাজমা বেগমকে দেখিয়ে চিন্তিত সুরে বলল, আরে আন্টি, আপনি এখানে? নূর ঠিক আছে তো? নাজমা বেগম স্মিত হেসে বলল, চিন্তা করো না, নূরের জ্ঞান ফিরে এসেছে, ও এখন সুস্থ আছে। আদিত্য একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। এতক্ষণ যেন আত্মাটা গলায় চলে এসেছিল। আদিত্য নিচের দিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলল, আই এম সরি আন্টি, আমি আমার কথা রাখতে পারিনি, আমি আপনার মেয়ের খেয়াল রাখতে পারিনি। আজ আমার একটু অসাবধানতার জন্য নূরের এই অবস্থা হয়ে গেল। আমি জানি আপনি হয়তো আমার উপর রেগে আছেন, আর এটাই স্বাভাবিক। নাজমা বেগম শান্ত সুরে বলল, রেগে তো একটু আসি, তবে নূরের জন্য নয়, তোমার এই বারবার আন্টি বলার জন্য। আমি কি তোমার আন্টি হই? নূর যেমন আমার মেয়ে, তেমনি তুমিও তো আমার ছেলের মতোই, তাই না? জানো, নূর হবার পর আমার একটা ছেলের অনেক শখ ছিল, কিন্তু সেটা আর পূরণ হয়নি। তবে আজ তোমার রূপে আমি একটা ছেলে পেয়েছি, তাহলে আমাকে কি মা ডাকা যায় না? আদিত্য অবাক চোখে নাজমা বেগমের দিকে তাকালো। চোখের কোনা চিকচিক করছে ওর। আজ কত বছর পর ওর মায়ের মমতা পাচ্ছে, কাউকে মা ডাকার সুযোগ পাচ্ছে। নূর সত্যিই একটা এঞ্জেল। নূর আদিত্যের জীবনের সব অসম্পূর্ণতা ধীরে ধীরে পূর্ণ করে দিচ্ছে। আদিত্য কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, অবশ্যই সরি, আই মিন মা, সরি মা। সরি কেন বলছো? আর নিজেকে অপরাধী ভাবার কোনো দরকার নেই তোমার।
আসলে আমাদেরই ভুল ছিল। তোমাকে সেদিন সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে আর এসব হতো না। আসলে নূর মাঝে মধ্যেই ছোটোখাটো এমন ব্যাপার নিয়ে হঠাৎ করে এমন হাইপার হয়ে যায়, তখন ওকে সামলানো অনেক মুশকিল হয়ে যায়। ও যেটা চায় সেটাই ওকে সাথে সাথেই দিতে হয়, না হলেও ও এমন হয়ে যায়। তবে সবচেয়ে বেশি সমস্যা হয় কোথাও রক্ত দেখতে পেলে। অ্যাক্সিডেন্টের পর থেকে কোথাও রক্ত দেখতে পেলেই ওর এমন প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। তাই এই বিষয়টা বেশি খেয়াল রাখতে হয়, আর যতটা সম্ভব ওকে একা না ছাড়াই ভালো। ঠিক আছে মা, আমি এরপর থেকে এসব জিনিস খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, এখন যাও নূরের সাথে দেখা করে আসো। আদিত্য একটু আমতা আমতা করে বলল। কিন্তু মা, ও যদি আবার... আদিত্যের কথা শেষ হওয়ার আগেই নাজমা বেগম মুচকি হেসে বললেন, চিন্তা করো না, এখন আর ভয় পাবে না নূর। আর এমনিতেও তুমি তো এখন ব্যান্ডেজ করে নিয়েছো। আদিত্য বলে উঠল, ঠিক আছে, তবে কিছু মনে না করলে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আসলে বলছিলাম যে আপনি না হয় এখানে কিছুদিন থেকে যান, তাহলে নূরের ভালো লাগবে। না বাবা, তা হয় না। নূরের বাবা অফিসে থাকে, আর তার শরীরটাও বেশি ভালো নেই, তাই আমাকে তার কাছে থাকতে হবে। আর তাছাড়া এখানে থাকলে নূরের সেটা অভ্যাস হয়ে যাবে। আমি চলে গেলে নূর আবার পাগলামি করবে, তাই এখন থেকেই নূরকে আমাকে ছেড়ে থাকার অভ্যাস করতে হবে, তাহলেই ও এই থাকতে পারবে। আদিত্য কিছুক্ষণ ভেবে আবার বলল, ঠিক আছে মা, তবে একটা কথা, 2-4 দিন পরে তো আমাকে অফিসে যেতেই হবে, আর তখন নূরের পাশে থাকার মতো তেমন লোক নেই। তাই বলছিলাম আপনি না থাকলেও নীলা না হয় কিছুদিন আমাদের এখানেই থাকুক। নূর যতদিন পুরোপুরিভাবে এই বাসায় কমফোর্টেবল না হয়ে যায়, ততদিন নীলা এখানেই থাকলে ভালো হতো। আমিও একটু নিশ্চিন্ত হয়ে অফিসে যেতে পারতাম। আই প্রমিস, নীলার কোনো সমস্যা হবে না এই বাসায়। নাজমা বেগম একটু ভেবে বললেন, হ্যাঁ, এটা করা যায়। করোনার জন্য নীলার কলেজও আপাতত বন্ধ আছে, তাই ওর তেমন সমস্যা হবে না। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে নেব। ও নূরের কাছে থাকলে আমারও একটু চিন্তা কম হবে। থ্যাংক ইউ সো মাচ মা। ঠিক আছে, যাও, নূরের কাছে যাও। আদিত্য মাথা নেড়ে উঠে গেল। নাজমা বেগম পেছন থেকে তাকিয়ে রইল। তার মেয়ের ভাগ্যটা যে এত ভালো তা জানা ছিল না তার। ছেলেটা কেমন পাগলের মতো ভালোবাসে মেয়েটাকে, একটু অসুস্থ হয় কেমন পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ যেন ওদের ভালো রাখে। আদিত্য আস্তে করে ভেতরে ঢুকলো। নীলা নূরের সাথেই বসেছিল। আদিত্যকে আসতে দেখে নূরের দিকে তাকিয়ে বলল, আপু, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি, কেমন? নূর ঘাড় কাত করে বলল, আচ্ছা। নীলা চলে যেতেই আদিত্য ধীরে ধীরে নূরের কাছে গিয়ে বেডের উপর বসলো। নূরের দিকে মায়া ভরা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর গালে আলতো করে হাত রেখে বলল, এখন কেমন লাগছে তোমার? খারাপ লাগছে না তো? নূর মুখ ছোট করে দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝালো। নূর আদিত্যের দিকে কেমন চোরাভাবে অপরাধী চোখে তাকাচ্ছে। একবার তাকাচ্ছে, আবার মাথা নিচু করে ফেলছে। আদিত্য সেটা দেখে বলল, কি হয়েছে? এখনো ভয় লাগছে আমাকে দেখে? নূর আবারও মাথা নিচু করে দুই দিকে নাড়িয়ে না বোঝালো। আদিত্য আবার বলে উঠল, তাহলে ভালো করে তাকাচ্ছ না কেন আমার দিকে? দেখি, ভালো করে তাকাও আমার দিকে। কথাটা বলে আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে উপরের দিকে তুলে বলল, কি হয়েছে আমার অ্যাঞ্জেলের? নূর বাচ্চাদের মতো অপরাধী মুখ করে আদিত্যের কপালের দিকে তর্জনী আঙুল দেখিয়ে বলল, এটা আমার জন্য, তাই না? আমি তোমাকে ব্যথা দিয়েছি? নূর দুই হাতে দুই কানের লতি ধরে অপরাধী সুরে বলল, নূর, অনেকগুলো সরি, আর কখনো এমন করব না, সত্যি বলছি। আদিত্য একটা প্রাপ্তির হাসি দিয়ে নূরের দুই হাত কান থেকে নামিয়ে নিজের হাতের ভিতর নিয়ে নরম সুরে বলল, তোমার সরি বলতে হবে না, আমি তো পুরোটাই তোমার। তুমি আমার সাথে যা খুশি তাই করতে পারো। আর এটা তো সামান্য ব্যাপার, তেমন কিছুই হয়নি আমার। ব্যাস তুমি ঠিক থাকলেই হলো, আর কিছুই চাই না আমার। নূর আদিত্যের কপালে ব্যান্ডেজের উপর আহত করে হাত ছুঁয়ে দিয়ে বলল, অনেক ব্যথা পেয়েছো তাই না? আমি জাদু করে দিই? আদিত্য ব্রু কুচকে বলল, জাদু?
হ্যাঁ, জাদু। আমি যদি কখনো ব্যথা পাই তাহলে আম্মু আমাকে এই জাদু করে দেয়। আচ্ছা তাই? কি জাদু? নূর হাঁটু ভর দিয়ে বসে মাথাটা একটু উঁচু করে দুই হাতে আদিত্যের মুখটা ধরে কপালে ব্যান্ডেজ করা জায়গায় একটা চুমু খেলো। ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিল আদিত্যের ভাটা পড়া নদীকে সুখের জোয়ারে ভাসানোর জন্য। আর কি চাই ওর? আদিত্য চোখ বন্ধ করে এই মধুর স্পর্শটা নিজের ভেতরে মিশিয়ে নিল। এটুকু আঘাতের জন্য যদি এতটা সুখের জোয়ার পায় তাহলে আদিত্য প্রতি মুহূর্তে আঘাত পেতে রাজি। চুমু খাওয়া শেষে নূর আবার ঠিক হয়ে বসলো। আদিত্য এখনো চোখ বন্ধ করে আছে, ঠোঁটে ঝুলছে তার অতীব প্রাপ্তির হাসির রেখা। আদিত্য ধীরে ধীরে চোখ খুলে তাকালো। নূর তখন বলে উঠল, এইটাই হলো জাদু। আম্মু বলে এই জাদু করলে আর ব্যথা থাকে না, দেখবে এখন তোমারও ব্যথা সেরে যাবে। আদিত্য হঠাৎ দুই হাতে নূরকে জড়িয়ে ধরলো। নূরকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, সারবে না, সেরে গেছে। তুমি সত্যিই জাদুকর। তোমার জাদুতে আমার সব ব্যথাই ছুমন্তর হয়ে যায়। তুমি সত্যিই একটা অ্যাঞ্জেল, আমার লাইফের অ্যাঞ্জেল। কথাগুলো বলে আদিত্য নূরের মাথার পাশে চুমু খেলো। মনে মনে ভাবলো ওর এই এঞ্জেলটার কিছু হয়ে গেলে ও বাঁচতে পারবে না, কিছুতেই না। আদিত্যের কথা নূর তেমন বুঝতে না পারলেও হাসি মুখে সে নিজেও আদিত্যকে জড়িয়ে ধরলো। দেখতে দেখতে 3 দিন কেটে গেছে। এই 3 দিনে নূর আদিত্যের সাথে অনেকটা মিশে গেছে। রোজ সকালে উঠে আদিত্য নূরকে ওর বুকেই দেখতে পায়, আর ওই মুহূর্তটা আদিত্যের কাছে সবচেয়ে স্পেশাল মনে হয়। আদিত্য দিন রাত নূরের সেবায় লেগে থাকে। নূরের কি ভালো লাগে, কি পছন্দ করে সেটাই করার চেষ্টা করে, যাতে নূর মন খারাপ না করে আর এই বাড়িতেও কমফোর্টেবল হয়ে যায়। মা বাবার কথা মনে পড়লে আদিত্য তাদের সাথে ভিডিও কলে কথা বলিয়ে দেয়। আর নীলাও এখন এ বাড়িতেই থাকে, তাই তেমন একটা সমস্যা হয় না। আজ 5 দিন পর আদিত্য অফিসে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল, তাই আসতে হয়েছে। যদিও নূরকে বাসায় রেখে আসতে আদিত্যের টেনশনের শেষ ছিল না, বারবার করে সার্ভেন্টদের বলে এসেছে নূরের দিকে খেয়াল রাখতে। আর নীলাকেও বলে এসেছে নূরকে যেন একা না ছাড়ে, সব সময় ওর সাথেই থাকে, আর কোনো সমস্যা হলে ওকে ফোন করতে বলেছে। অফিসে আসলেও আদিত্যের মন টিকছে না। মিটিংটা কোনো রকমে শেষ করে এসে নিজের কেবিনে এসেছে আদিত্য। তাড়াতাড়ি করে চেয়ারে বসে টেবিলের উপর রাখা ল্যাপটপটা চালু করে বাসার সিসিটিভি চালু করলো। নূরকে বিয়ে করার দ্বিতীয় দিনই আদিত্য পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল নূরকে সবসময় নজরে রাখার জন্য। তাই এখন নূরকে দেখার জন্য সিসিটিভির লাইভ ফুটেজ চালু করলো। আদিত্য প্রথমে নিজের রুমের ক্যামেরা চেক করলো, ওখানে নূরকে দেখতে পেল না। এবার ড্রয়িং রুমের ক্যামেরা দেখলো, নূর ওখানেও নাই, শুধু নীলা সোফায় বসে টিভি দেখছে। আদিত্য একটু ঘাবড়ে গেল, নূর কোথায় গেল? আদিত্য এবার বাইরের ক্যামেরা দেখলো, ওখানে নূরকে দেখতে পেল। নূরকে দেখতে পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো আদিত্য দেখলো নূর ওর বিড়ালছানাকে কোলে নিয়ে লনের চারপাশে হাঁটাহাঁটি করছে। নূরের ওর হিরোকে ছাড়া কেমন যেন ভালো লাগছে না, টিভি দেখেও মজা পাচ্ছিল না, তাই বেবিকে নিয়ে একটু বাইরে হাঁটতে এসেছে। নূর চারপাশে তাকিয়ে দেখলো সেই গার্ডগুলো দাঁড়িয়ে আছে। নূরের কথা মতো আদিত্য ওদের কালো কাপড় চেঞ্জ করে দিয়েছে। যদিও নূরের সেই ওয়ার্ল্ড ফেমাস কালারগুলো দেয়নি আদিত্য, বেচারাদের ওই রকম সাজ দিলে সবাই ভয় পাওয়ার বদলে ওদের নিয়ে হাসাহাসি করবে, তাই কালোর বদলে শুধু ব্লু কালারের কোট প্যান্ট করে দিয়েছে। নূর এখন আর ওদের দেখে ভয় পায় না। আদিত্য নূরকে ওদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, তাই আর এখন ভয় লাগে না। নূর হেঁটে গার্ডগুলোর সামনে গেল। গার্ডগুলো নূরকে দেখে মাথা হালকা ঝুঁকিয়ে বলল, গুড মর্নিং রানী সাহেবা। গার্ডদের এমন সম্মাননা করা দেখে নূরের নিজের উপর অনেক গর্ব ভাব হচ্ছে। নিজেকে সত্যি সত্যি রানী রানী মনে হচ্ছে ওর। নূর নিজের সিনা টান টান করে মাথাটা হালকা উঁচু করে রাজকীয় ভঙ্গিতে বলল, আমি তোমাদের রানী, তাই না? গাছটা মাথা নাড়িয়ে বলল, জি জি অবশ্যই, আপনি আমাদের রানী সাহেবা। নূর মনে মনে খুশিতে গদগদ করতে লাগলো। হঠাৎ ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। নূর মনে মনে ভাবছে এদের সাথে একটু দুষ্টুমি করবে। নূর আবারও আগের ভঙ্গিতে থেকে বলল, ঠিক আছে, তাহলে আমি যা বলবো তাই শুনতে হবে তোমাদের। গাছরা বলল, জি অবশ্যই, আপনি যা বলবেন তাই করব আমরা। নূর একটা গার্ডের দিকে আঙুল তুলে বলল, শোনো তুমি তোমার এক নাকের ভেতরে আঙুল ঢোকাও। গাছরা থতমত খেয়ে বলল, জি। নূর একটু হুমকির সুরে বলল, শুনতে পাওনি? যা বললাম তাই করো, না হলে কিন্তু তোমার নাকটাই কাটা যাবে। গাছরা অগত্যা আর উপায় না পেয়ে তার তর্জনী আঙুলটা এক নাকে ঢুকিয়ে দিল। নূর বলল,
ঠিক আছে। আজ সারাদিন তুমি এইভাবে নাকি আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকবে, না হলে কিন্তু তোমার নাক কেটে ফেলবো। বেচারা গার্ডটার এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। নূর এবার আর এক গার্ডের দিকে ইশারা করে বলল, শোনো তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকো। ওই গার্ডটাও উপায় না পেয়ে এক পা উঁচু করে আর এক পায়ে দাঁড়িয়ে রইল। বেচারা ব্যালেন্স ধরে রাখার জন্য এদিক ওদিক কাতকুত হতে লাগলো, কিন্তু এতে করে নূরের বেচারার ওপর কোনো দয়া হলো না। ওদের অবস্থা দেখে বাকি গার্ডসরা ভয়ে ঢোক গিলছে, না জানি এখন ওদের কি করতে বলে। নূর এবার আরেক গার্ডের দিকে ইশারা করে বলল, তুমি 2 হাত উঁচু করে দাঁড়াও। ওই গার্ডটা ভাবলো, যাক তাকে তাও অনেক সহজ কাজই দিয়েছে, কিন্তু লোকটা যেই হাত উঁচু করে দাঁড়ালো অমনি নূর বলল, স্ট্যাচু একদম নড়বে না, নড়লে কিন্তু তোমাকে নর্দমার পচা পানিতে ফেলে দিব। গার্ডটা একদম শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, যেন দমটাও ফেলছে না। নূর নিচে থেকে একটা দুর্বা ঘাস টেনে তুলে গার্ডটার নাকের কাছে আর কানের কাছে নিয়ে সুড়সুড়ি দিতে লাগলো। বেচারা গার্ডটার বেহাল দশা, না পারছে নড়তে, না পারছে চুপ করে থাকতে। এভাবে নূর সবগুলো গার্ডকেই নানানভাবে টর্চার করে। এদিকে আদিত্য এতক্ষণ ধরে নূরের সব কাজই দেখছিল। নূরের এসব কাণ্ড কারখানা দেখে আদিত্য ঠোঁটের উপর 2 আঙুল চেপে হাসতে লাগলো। কি করছে তার পাগলিটা, বেচারা গার্ডসদের কি অবস্থা করে ফেলেছে। এভাবে দেখতে দেখতে আরো 15 দিন কেটে গেল। এই 15 দিনে নূর পুরোপুরি আদিত্যের সাথে মিশে গেছে। এখন আর আদিত্য ছাড়া কিছুই বুঝে না নূর। অবশ্য আদিত্যের এত কেয়ার আর ভালোবাসায় নূরের আদিত্যের প্রতি টান না এসে উপায় ছিল না। আদিত্য যতক্ষণ বাসায় থাকে সব সময় নূরের সাথেই থাকে, ওর ছোট বড় সব আবদার পূরণ করে, সারাক্ষণ চোখে চোখে রাখে, আর অফিসে গেলে সিসিটিভি ক্যামেরায় নজর রাখে। নূরেরও এখন আদিত্যের অভ্যাস হয়ে গেছে, আদিত্যের সাথে হাসি খুশি আর দুষ্টুমিতে মেতে থাকে। আদিত্য যতক্ষণ অফিসে থাকে ততক্ষণ নূরের সময় কাটে না, অপেক্ষায় থাকে কখন আদিত্য বাসায় ফিরবে। নূর এখন আর তেমন মায়ের কথা বলে না, মাঝে মধ্যে মনে পড়লে ফোনে কথা বলে নেয়। নীলা এখনো আদিত্যদের বাসায় আছে। সন্ধ্যা 6টা। আদিত্যের গাড়ি মাত্রই বাসার গেট দিয়ে ঢুকলো। গাড়ি থামতেই আদিত্য তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে গেল। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, ওর এঞ্জেলটা নিশ্চয়ই ওর জন্য অপেক্ষা করে বসে আছে। একটু দেরি হলেই পাগলিটা গাল ফুলিয়ে বসে থাকে। কথাটা ভেবে আদিত্য মুচকি হাসলো। ওর জীবনটা কত পাল্টে গেছে এই কয়দিনে। আগে ওর এই বাসায় আসতেই ইচ্ছে হতো না, আর এখন কখন তাড়াতাড়ি বাসায় ফিরবো সেই অপেক্ষায় থাকে। এখন যে ওরও কেউ আছে যে ওর জন্য অপেক্ষায় থাকে, যার হাসি মুখটা দেখলে রাজ্যের সব গ্লানি দূর হয়ে যায়। এখন আর ওর জীবনটা আগের মতো বিরান নেই। নূর ওর জীবনে এসে ওর জীবনটা সবুজের সমারোহ করে দিয়েছে। নিজের ভাবনার মাঝেই আদিত্য দরজার কাছে এসে কলিং বেল বাজালো। নূর ড্রয়িং রুমের সোফায় বসেছিল। কলিং বেলের শব্দে নূর উচ্ছ্বাসিত হয়ে দরজার দিকে ছুটলো। ও জানে এখন কে এসেছে, তাই তো সবার আগে নিজেই দরজা খুলবে। এটা এখনো রোজই করে। আদিত্য আসলে নূরই দৌড়ে গিয়ে খুলে দেয়। আজও তাই করলো। নূর গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই নূরের নিষ্পাপ মায়াবী মুখটা দেখে আদিত্যের সব ক্লান্তি ছুমন্তর হয়ে গেল। আদিত্য মুচকি হেসে নূরের কাছাকাছি এসে দাঁড়ালো, কিন্তু নূর মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আদিত্য বুঝতে পারে ওর একটু দেরি হওয়ায় নূর এমন গাল ফুলিয়ে আছে। আদিত্য মুচকি হেসে বলে উঠল, কেউ মনে হয় আমার উপর রেগে আছে, তাহলে এই চকলেটটা না হয় নীলাকেই দিয়ে দেই। আদিত্য পকেট থেকে একটা ক্যাডবেরি চকলেট বের করে নূরকে দেখালো। চকলেট দেখে নূর হাসি মুখে চকলেটটা ছু মেরে নিয়ে নিল। আদিত্য তার পাওনা নেওয়ার জন্য মাথাটা একটু নিচু করলো। নূর সেটা দেখে রোজকার অভ্যাস অনুযায়ী আদিত্যের গালে একটা চুমু এঁকে দিল। আজকাল এটা রোজকার সুখকর অভ্যাস হয়ে গেছে আদিত্যের। একদিন অফিস থেকে ফিরে আদিত্য নূরের জন্য চকলেট এনেছিল। সেদিন নূর চকলেট পেয়ে খুশিতে আদিত্যের গালে চুমু দিয়ে দিয়েছিল। সেদিন থেকেই আদিত্যর এটা অভ্যাস হয়ে গেছে, রোজ নূরের জন্য চকলেট আনি নূরের কাছ থেকে এই মিষ্টি পরশটা পাওয়ার লোভে। আদিত্য আশেপাশে তাকিয়ে দেখলো ড্রয়িং রুমে কেউ নেই। আদিত্য এটা দেখে মুচকি হেসে নূরকে কোলে তুলে নিল। এটাও প্রায় রোজকার অভ্যাস হয়ে গেছে আদিত্যর। আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, আমার এঞ্জেলটা সারাদিন কি করলো? ব্যাস এতটুকু বলতেই নূর তার কথার ঝুড়ি মেলে বসলো। চকলেট খেতে খেতে পা দুলিয়ে দুলিয়ে সারাদিন কি করেছে সেগুলো বলতে শুরু করলো। আর আদিত্য শুধু মুগ্ধ হয়ে তার এঞ্জেলের কথার ঝুড়ি শুনতে লাগলো। সন্ধ্যা 7:30। আদিত্য ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করছে, আর তার এঞ্জেল নূর ড্রয়িং রুমের চারিদিকে ঘুরে ছোটাছুটি করে খেলছে। তার পায়ের নুপুরের ঝুনুর ঝুনুর শব্দে পুরো বাড়িটা মুখরিত হয়ে উঠেছে।
শুধু বাড়িটা না, আদিত্যের মনে হচ্ছে ওর এঞ্জেলটা ওর বুকের উপর দিয়ে পদাচরণ করছে। এই নূপুর জোড়া আদিত্যই দিয়েছে নূরকে। প্রথম যেদিন আদিত্য নূপুর জোড়া নূরকে পরিয়ে দিয়েছিল, নূর সেদিন খুশি হয়ে ঘুরে ঘুরে পা নাচিয়ে আদিত্যকে দেখিয়েছিল। আদিত্যর কাজের ফাঁকে ফাঁকে নূরের দিকেও খেয়াল রাখছে। হঠাৎ নূরের উচ্চস্বরে চিল্লানোর শব্দ এলো। আদিত্য চমকে উঠে নূরের দিকে তাকিয়ে দেখলো নূর সোফার উপর উঠে দাঁড়িয়ে চিল্লাচ্ছে। আদিত্য ঘাবড়ে গিয়ে নূরের কাছে গিয়ে নূরের হাত ধরে বলল,